जय हिंद जय भारत डियर व्यूअर्स वेलकम टू बांगला डिफेंस एकाडेमी। बांगला डिफेंस एकाडेमी यूट्यूब चैनले तुम्हारे प्रत्येक के स्वागतम। तो আমি শ্যামল রয় আজকে তোমাদের আমি এসএসসি জিডি 2026 के টার্গেট রেখেছি। আমাদের জিওগ্রাফি ক্লাস চলছে, সেই জিওগ্রাফি ক্লাসেরই আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। কি বললাম, এসএসসি জিডি 2026 के টার্গেট রেখে আমাদের ভূগোল থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেগুলো আপকামিং যে আমাদের এসএসসি জিডি রয়েছে সেখানে যাতে তোমাদের 100-এ 100 কমন পাও সেই ব্যবস্থা আমি কিন্তু করে রেখেছি। ঠিক আছে, তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না, পুরো ভিডিওটি চেষ্টা করবে পুরো দেখার। প্লাস চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দিবে। ঠিক আছে, তো দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, মহারানা প্রতাপ সাগর হ্রদ। কি বললাম, মহারানা প্রতাপ সাগর হ্রদ কোথায় অবস্থিত? মহারানা প্রতাপ সাগর হ্রদ কোথায় অবস্থিত? অপশনগুলো দেখে নিই আমরা। কি রয়েছে, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর। তো মহারানা প্রতাপ সাগর হ্রদ কোথায় অবস্থিত? অপশন নম্বর সি আমাদের এখানে সঠিক অ্যান্সার, হিমাচল প্রদেশ। নেক্সট প্রশ্ন দেখো, মরুভূমি অঞ্চলের শুষ্ক মৃত্তিকা কি নামে পরিচিত? কি বললাম, মরুভূমি অঞ্চলের শুষ্ক মৃত্তিকা কি নামে পরিচিত? রেগুর, চার্নোজেম, সিরোজেম, ল্যাটেরাইট। তো মরুভূমি অঞ্চলের শুষ্ক মৃত্তিকা অ্যাকচুয়ালি আমরা যদি দেখি অপশন নম্বর সি সিরোজেম নামে পরিচিত। কি বললাম, সিরোজেম নামে পরিচিত। আর এখানে যে ধরনের উদ্ভিদ জন্মায় সেটাকে আমরা জেরোফাইট বলি। কি বলি, জেরোফাইট। বোঝা গেল। আর জেরোফাইট কি কি জাতীয় উদ্ভিদ দেখো, ছোট হচ্ছে ঝোপঝাড়। কি বললাম, ছোট ঝোপঝাড়, এছাড়াও গুল্ম জাতীয় উদ্ভিদ। কি বললাম, গুল্ম জাতীয় উদ্ভিদ, কাটা ঝোপঝাড়, ইত্যাদি উদ্ভিদকে আমরা কি বলি, জেরোফাইট উদ্ভিদ বলি, যেগুলো হচ্ছে মরুভূমির মৃত্তিকায় জন্মায়। ঠিক আছে, যেমন ফণিমনসা, বাপলা, ক্যাকটাস থেকে শুরু করে খেজুর গাছ, এগুলো হচ্ছে আমাদের সিরোজেম মৃত্তিকায় জন্মায়, যেগুলো উদ্ভিদের নাম হচ্ছে জেরোফাইট। ঠিক আছে, এবার দেখো রেগুর, রেগুর মৃত্তিকাকে বলা হয় কালো মৃত্তিকাকে রেগুর মৃত্তিকা বলে। ঠিক আছে, এবার চার্নোজেম মৃত্তিকা কোথায় দেখা যায়? পর্সল মাটিতে চার্নোজেম মানে পাহাড়ের যে মৃত্তিকা রয়েছে সেটাকে আমরা চার্নোজেম মৃত্তিকা বলতে পারি। ল্যাটেরাইট মৃত্তিকা আমরা যদি দেখি দক্ষিণবঙ্গে দেখা যায়, লাল মাটি, তাই না? বা পশ্চিমবঙ্গে আমরা যদি দেখি মালভূমি অঞ্চলের মৃত্তিকা হচ্ছে আমাদের ল্যাটেরাইট মৃত্তিকা। এই মৃত্তিকা হচ্ছে ইটের মতো শক্ত হয়। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, খারদুংলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? অ্যাকচুয়ালি গিরিপথ যদি আমরা দেখি না, দুটি পাহাড় বা পর্বতের মাঝখানে যে রাস্তা, চলাচল করার রাস্তা, সেটাকে আমরা গিরিপথ বলি। ঠিক আছে, তো দেখো খারদুংলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড। তো খারদুংলা গিরিপথ আমরা যদি দেখি অপশন নম্বর বি হিমাচল প্রদেশে রয়েছে, হিমাচল প্রদেশ, তাই না? নেক্সট দেখো, নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? নাগাল্যান্ডের রাজধানী কোহিমা, ইম্ফল, আইজল, আগরতলা। তো আমরা যদি দেখি আমাদের যে ভারতবর্ষ রয়েছে, ভারতবর্ষের উত্তরে যে 7টা রাজ্য রয়েছে, মানে পশ্চিমবঙ্গের উত্তরে সরি এখানে ভুল বললাম, পশ্চিমবঙ্গের পূর্বে হবে। পশ্চিমবঙ্গের পূর্বে যে 7টা রাজ্য রয়েছে তাদেরকে আমরা 7 সিস্টার বলি। ঠিক আছে, 7 সিস্টার। এই 7টা রাজ্যের যে আমাদের রাজধানীগুলো আছে সেগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই 7 সিস্টারের যে রাজধানীগুলো আছে সেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু বারংবার দেয়। তো আমি এখানে রেখেছি নাগাল্যান্ডের রাজধানীর নাম কি। তো অপশনগুলো কি হবে? অপশন নম্বর এ যদি আমরা দেখি সঠিক অ্যান্সার হবে কোহিমা। ঠিক আছে, মণিপুরের রাজধানী ইম্ফল, আইজল হচ্ছে আমাদের কোথাকার? আইজল হচ্ছে আমাদের মিজোরামের রাজধানী, আগরতলা হচ্ছে ত্রিপুরার রাজধানী। ঠিক আছে, এরপরে দেখো বয়লাডিলার রেঞ্জ কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত? বয়লাডিলার রেঞ্জ কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত? লৌহ আকরিক, অভ্র, অ্যালুমিনিয়াম না বক্সাইট? তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর সি
অ্যালুমিনিয়াম উৎপাদনের ক্ষেত্রে আমরা যদি দেখি এই বয়লাডিলার রেঞ্জ কিন্তু বিখ্যাত স্থান। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমরা কোথায় অবস্থিত, এটা যদি আমরা দেখি এটা আমাদের তামিলনাড়ু রাজ্যের মধ্যে অবস্থিত বয়লাডিলার রেঞ্জ। এবার দেখো নরওয়ের মুদ্রার নাম কি? রুবেল, ইউরো, ইয়েন, ক্রোন। তো নরওয়ের মুদ্রার নাম আমরা যদি দেখি অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, ক্রোন। এবার রুবেল কার মুদ্রা? রুবেল যদি আমরা দেখি রাশিয়ার মুদ্রা। ইউরো যদি বেসিক্যালি দেখা যায় ইউরোপের যে দেশগুলো রয়েছে সেখানে ইউরো মুদ্রা রয়েছে। ইয়েন যদি আমরা দেখি, ইয়েন হচ্ছে চীনের মুদ্রা। ঠিক আছে, ইয়েন বা আমরা বলতে পারি জাপানের মুদ্রার নাম হয় ইয়েন কিংবা রেনমেন বি বা ইউয়ান। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের চীনের মুদ্রা। এরপরে দেখো কি রয়েছে, র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত এবং পাকিস্তান, ভারত এবং চীন, ভারত এবং আফগানিস্তান, ভারত এবং মায়ানমার। র্যাডক্লিফ লাইন অপশন নাম্বার এ যদি আমরা দেখি সঠিক অ্যান্সার এ। ভারত এবং পাকিস্তানের যে লাইন সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। এছাড়াও রয়েছে আমরা যদি দেখি সার্ক্লিক লাইন রয়েছে। ঠিক আছে, এটা ভারত এবং পাকিস্তানের মধ্যে সার্ক্লিক লাইন রয়েছে, এলওসি রয়েছে। ভারত এবং চীনের মধ্যে ম্যাকমোহন লাইন রয়েছে। ভারত এবং আফগানিস্তানের মধ্যে ডুরাল লাইন রয়েছে। ভারত এবং মায়ানমারের মধ্যে আমরা যদি দেখি 37 নং প্যারালাল রয়েছে। ঠিক আছে, এছাড়া পাটকি লাইন রয়েছে। এগুলো কিন্তু লাইনগুলো রয়েছে, এগুলো তোমাদের দেখে যেতে হবে পরীক্ষায়। ঠিক আছে, এবার দেখো এসএসসি জিডি কনস্টেবলে আসা, থার্ড শিফটে আসা 2003 সালের প্রশ্ন, 2023 সালের প্রশ্ন। এটি প্রাকৃতিক গ্যাস পোড়ালে কোন গ্যাস নির্গত হয়? প্রাকৃতিক গ্যাস পোড়ালে কোন গ্যাস নির্গত হয়? 2023 সালের থার্ড শিফটে আসা প্রশ্ন। কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড, ওজোন। তো প্রাকৃতিক গ্যাস পোড়ালে অপশন নাম্বার এ কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে কার্বন ডাই অক্সাইড। তুমি যে কোনো গ্যাসে পোড়ানো কেন কার্বন ডাই অক্সাইড কিন্তু উৎপন্ন হবেই। ঠিক আছে, নেক্সট দেখো নিচের কোন যন্ত্রটি বায়ু বা গ্যাসের আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয়? কি বললাম, নিচের কোন যন্ত্রটি বায়ু বা গ্যাসের আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয়? এসএসসি জিডি কনস্টেবল দেখো 2023 সালে ফার্স্ট শিফটে আসা প্রশ্নপত্র। এটি হাইগ্রোমিটার, অ্যানিমোমিটার, ব্যারোমিটার না হাইড্রোমিটার? তো নিচের কোন যন্ত্রটি বায়ু বা গ্যাসের আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয়? অপশন নম্বর এ আমাদের এখানে সঠিক অ্যান্সার, হাইগ্রোমিটার। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, আদমশুমারি 2011 অনুসারে ভারতের সর্বাধিক মহিলা সাক্ষরতার হার বা হাইয়েস্ট ফিমেল লিটারেসি রেট রয়েছে কোন রাজ্যের মধ্যে? মিজোরাম, কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র। ঠিক আছে, তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন নম্বর বি, কেরালা রাজ্যে। এখন বর্তমানে যদি আমরা দেখি না, মিজোরাম রাজ্য এখন আমাদের লিটারেসি রেট সব থেকে বেশি বর্তমানে প্রেজেন্টে যদি আমরা বলি। মিজোরাম কিন্তু এখন কেরালাকেও কিন্তু ছাড়িয়ে গিয়ে এখন ভারতের মধ্যে নাম্বার 1 হচ্ছে। আমরা যদি দেখি শিক্ষিতের মধ্যে সাক্ষরতার হার সব থেকে বেশি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভূমিকম্পনের তীব্রতা পরিমাপের জন্য ব্যবহৃত হয় সিসমোগ্রাফ, সাধারণ তুলাযন্ত্র, ফ্যাথোমিটার না ল্যাক্টোমিটার? যদি আমরা দেখি ভূমিকম্পের তীব্রতা কি, অপশন নম্বর এ আমাদের এখানে সঠিক অ্যান্সার, সিসমোগ্রাফ। ঠিক আছে, এবার সাধারণ তুলাযন্ত্র দেখো, সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে ভর কিন্তু মাপা হয়, আর স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে কি মাপা হয়? ভার কিন্তু মাপা হয়। ভর এবং ভারের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। কি বললাম, সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে আমরা ভর মাপি, আর স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে আমরা ওজন বা ভার মাপি। ঠিক আছে, এবার দেখো ফ্যাথোমিটার, ফ্যাথোমিটার কি করে? সমুদ্রের গভীরতা কিন্তু মাপে। এবার দেখো ল্যাক্টোমিটার, দুধের বিশুদ্ধতা কিন্তু এই ল্যাক্টোমিটারের সাহায্যে কিন্তু আমরা মেপে দেখি যে এখানে কতটা দুধ আছে আর কতটা তার সঙ্গে জল মেশানো আছে। তো আমরা ল্যাক্টোমিটার যে রয়েছে সেটার সাহায্যে আমরা পরিমাপ করতে পারি দুধ এবং জলের মধ্যে। ঠিক আছে, নেক্সট দেখো অমরকণ্টক থেকে, কি বললাম, অমরকণ্টক থেকে নিম্নের কোন নদীটির উৎপত্তি? অমরকণ্টক থেকে, এটা ডাব্লিউবি কনস্টেবল মেন্সে আসা প্রশ্নপত্র, এসএসসি জিডির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই আমি এটা দিয়েছি। দেখো অমরকণ্টক শৃঙ্গ থেকে কোন নদীটির উৎপত্তি? নর্মদা, সবরমতী, তাপ্তি, মাহি। দেখো এই যে 4টা নদী রয়েছে, এই 4টা নদী কিন্তু আমাদের পশ্চিম বাহিনী। কি বাহিনী? পশ্চিম বাহিনী। বোঝা গেল? আর এই 4টা হচ্ছে খাম্বাদ উপসাগরে পড়েছে। কোথায়? খাম্বাদ উপসাগরে, খাম্বাদ উপসাগরে কিন্তু পতিত হয়েছে।
বোঝা গেল? তো অমরকণ্টক শৃঙ্গ থেকে নিম্নের কোন নদীর উৎপত্তি? অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার, নর্মদা। নর্মদা ছাড়াও সোন নদী কিন্তু অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে। এবার অমরকণ্টক দেখো, অমরকণ্টক হচ্ছে মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। কি বললাম? মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু অমরকণ্টক, মহাকাল। এই মহাকাল পর্বত কোথায় রয়েছে? আমরা যদি দেখি মধ্যপ্রদেশে রয়েছে। কোথায় রয়েছে? মধ্যপ্রদেশ। বোঝা গেল? এই মধ্যপ্রদেশ রাজ্যের মধ্যে কিন্তু এই মহাকাল পর্বতটা রয়েছে এবং মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক, যেখান থেকে সোন প্লাস নর্মদা নদী কিন্তু উৎপত্তি লাভ করেছে। নেক্সট দেখো, পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, থাইল্যান্ড, আন্দামান নিকোবর। তো পৃথিবীর বৃহত্তম দ্বীপ তোমরা সকলের জন্য অপশন নম্বর এ আমাদের এখানে সঠিক অ্যান্সার, গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড কার? ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কিন্তু গ্রিনল্যান্ড। ঠিক আছে, গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় দ্বীপ। বোঝা গেল? নেক্সট দেখো, এটাও এসএসসি জিডি কনস্টেবলে আসা প্রশ্নপত্র, 2024 সালের ফার্স্ট শিফটে আসা প্রশ্নপত্র। নিচের কোন দেশের সাথে ভারতের খোলা সীমান্ত রয়েছে? কি রয়েছে? খোলা সীমান্ত, মানে কোনো ব্যারিকেড দেওয়া নেই। ঠিক আছে, বোঝা গেল? তো চীন, পাকিস্তান, মায়ানমার না নেপাল? তো কোন দেশের সঙ্গে আমাদের খোলা সীমান্ত রয়েছে? অপশন নম্বর ডি কিন্তু সঠিক অ্যান্সার, নেপাল। ঠিক আছে, নেপাল এবং ভুটানে আমাদের, তোমরা যেহেতু এসএসসি জিডি নিয়ে পড়ছো, ঠিক আছে, এসএসসি জিডিতে টোটাল 8টা কেন্দ্রীয় পদ থাকে। তার মধ্যে যদি আমরা দেখি নেপাল এবং ভুটানে কোথায়, আমরা যদি দেখি ভুটান, এখানে কারা সীমান্তে পাহারা দেয়? এসএসবি। কারা দেয়? এসএসবি, সশস্ত্র সীমা বল কিন্তু এখানে পাহারা দেয়। ঠিক আছে, এবং এখানকার যে সীমানা, অ্যাকচুয়ালি নেপাল আর ভারতের দেশের যে সীমানা, সেটা হচ্ছে সবথেকে খোলা সীমানা। বোঝা গেল? নেক্সট দেখো, চির বসন্তের দেশ বলা হয় কাকে? প্রত্যেকটা যে প্রশ্ন রেখেছি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার কিন্তু চেষ্টা করবে। তো চির বসন্তের দেশ কাকে বলা হয়? ফিনল্যান্ড, ডেনমার্ক, কুইটো না আর্জেন্টিনা? তো আমরা যদি দেখি এখানে অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার, কুইটোকে কিন্তু কি বলা হয়? আমাদের চির বসন্তের দেশ কিন্তু বলা হয়। ঠিক আছে, এই যে ফিনল্যান্ড, ডেনমার্ক, আর্জেন্টিনা, এগুলো কিন্তু আমরা যদি দেখি এখানে এগুলো কিন্তু সবথেকে সুখীতম দেশ। ঠিক আছে, ফিনল্যান্ড 1 নম্বর পজিশনে রয়েছে সবথেকে সুখীতম দেশ, তার মধ্যে ডেনমার্ক রয়েছে পরের, তারপর আর্জেন্টিনা রয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু পৃথিবীর সবথেকে সুখীতম দেশ। প্রদত্ত ড্যাশ শিল্পের কাঁচামাল হলো চুনাপাথর। কোন শিল্পের কাঁচামাল চুনাপাথর? এটাও কিন্তু এসএসসি জিডি 2023 সালে আসা প্রশ্নপত্র, 4 শিফটে আসা প্রশ্নপত্র। ঠিক আছে, প্লাস্টিক শিল্প, আসবাবপত্র শিল্প, সিমেন্ট শিল্প না ইলেকট্রনিক্স শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে চুনাপাথর? তো অপশন নাম্বার সি আমরা যদি দেখি আমাদের সঠিক অ্যান্সার, সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে আমাদের চুনাপাথর। এবার যদি বলা হয় তোমাদের সিমেন্ট শিল্প বা সিমেন্ট কারখানা কোন রাজ্যে প্রথম গড়ে উঠেছে, তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যে কিন্তু প্রথম চুনাপাথর, প্রথম কিন্তু সিমেন্ট কারখানা গড়ে ওঠে। অ্যাকচুয়ালি তামিলনাড়ুর পূর্ব নাম কি? তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কি বললাম? তামিলনাড়ুর পূর্ব নাম যখন ব্রিটেন বা ইংরেজরা ভারতবর্ষে শাসন করেছিল তখন তামিলনাড়ুর কি নাম ছিল তামিলনাড়ু রাজ্যের? নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, সৌরশক্তির উৎস হলো, সৌরশক্তির উৎস কি রয়েছে? হাইড্রোজেন ও হিলিয়াম, হাইড্রোজেন ও মিথেন, পারমাণবিক সংযোজন আর পারমাণবিক বিয়োজন। তো সৌরশক্তির উৎস কি? অপশন নাম্বার সি আমরা যদি দেখি সঠিক অ্যান্সার, পারমাণবিক সংযোজন। এখানে হাইড্রোজেন এবং হিলিয়াম, ঠিক আছে, গ্যাস সংযোজিত হয়ে এই সৌরশক্তির কিন্তু মূল উৎস, মানে সূর্যের মূল উৎস। ঠিক আছে, এরপরে দেখো পরের প্রশ্ন কি বলছে, ভারতের ধানের গোলা বা এশিয়ার ডিমের ঝুড়ি নামে পরিচিত ভারতের কোন রাজ্য? কি বললাম? ভারতের ধানের গোলা বা এশিয়ার ডিমের ঝুড়ি নামে পরিচিত ভারতের কোন রাজ্য? মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ। তো অপশন নম্বর বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্য ধানের গোলা বা এশিয়ার ডিমের ঝুড়ি নামে পরিচিত। আমরা যদি দেখি এই অন্ধ্রপ্রদেশ প্রথম ভাষাভিত্তিক রাজ্য, প্রথম কি বললাম? এটা যদি আমরা দেখি প্রথম ভারতের প্রথম ভাষা ভিত্তিক
রাজ্য। প্রথম ভাষাভিত্তিক রাজ্যের নাম কি? এই অন্ধ্রপ্রদেশ। কত সালে? দেখো 1956 সালে প্রথম ভাষাভিত্তিক রাজ্য হিসেবে কিন্তু অন্ধ্রপ্রদেশ গঠিত হয়। ঠিক আছে, এবার অন্ধ্রপ্রদেশ আবার ভেঙে যায় 2014 সালে। কত সালে? 2014 সালে কি হয়? অন্ধ্রপ্রদেশ ভেঙে আরেকটা নতুন রাজ্যের নাম হয়, তার নাম হচ্ছে তেলেঙ্গানা। কি না? তেলেঙ্গানা। আর তেলেঙ্গানার রাজধানী কোথায়? হায়দ্রাবাদ। কি নাম? হায়দ্রাবাদ। বুঝা গেল? এবার হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ কি বললাম? হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদ যমজ সিটি নামে পরিচিত। এই দুটো কি সিটি নামে পরিচিত? যমজ সিটি বা যমজ শহর নামে কিন্তু পরিচিত। বোঝা গেল? হায়দ্রাবাদ আর কি সেকেন্দ্রাবাদ কিন্তু আমরা যদি দেখি যমজ সিটি নামে পরিচিত। আর অন্ধ্রপ্রদেশ থেকে 2014 সালে তেলেঙ্গানা কিন্তু পৃথক হচ্ছে। তেলেঙ্গানার রাজধানী করেছে কি? হায়দ্রাবাদ। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত রয়েছে? ভারতের সঞ্চিত 80% কয়লা কোথায় সঞ্চিত রয়েছে সেটা আমাদের বলতে হবে। এখানে দেখো অপশনগুলো রয়েছে দামোদর অববাহিকা, মহানদী অববাহিকায়, গোদাবরী অববাহিকায়, সোন অববাহিকায়। তো আমাদের অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার, দামোদর অববাহিকায়। দামোদর অববাহিকা। এবার দামোদর নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে আমরা যদি দেখি, ঝাড়খণ্ডের যে ছোটনাগপুর মালভূমি রয়েছে সেখান থেকে আমাদের দামোদর নদী উৎপত্তি লাভ করেছে। দামোদর নদীকে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের দুঃখে কিন্তু বলা হয়, পশ্চিমবঙ্গের দুঃখ দামোদর নদীকে কিন্তু বলা হয়। দামোদরের প্রধান উপনদীর নাম কি? বরাকর। কি কর? বরাকর। দামোদর নদীর প্রধান উপনদীর নাম কি? বরাকর। ঠিক আছে, এবার দামোদর নদীর উপর ভারতের প্রথম কি পরিকল্পনা, নদী পরিকল্পনা কিন্তু গড়ে উঠেছিল, যার নাম হচ্ছে কি? ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। এবার দেখো দামোদর ভ্যালি কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত করা হয় বা প্রতিষ্ঠিত করা হয়? 1948 সালে। দেখো টিভিসি নদীকে অনুসরণ করে ডিভিসি পরিকল্পনা কিন্তু নেওয়া হয়েছিল। টিভিসি বলতে টেনেসি ভ্যালি কর্পোরেশন, যেটা হচ্ছে আমেরিকার যে বৃহত্তম নদী পরিকল্পনা, সেটার নাম হচ্ছে টেনেসি ভ্যালি পরিকল্পনা। এবং এই টেনেসি ভ্যালি পরিকল্পনার অনুকরণে আমরা ডিভিসি করেছি ভারতের প্রথম নদী পরিকল্পনা। ঠিক আছে, ভারতের প্রথম নদী পরিকল্পনা বা বহুমুখী নদী পরিকল্পনা, যার নাম হচ্ছে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা হচ্ছে 1948 সালে কিন্তু আমাদের সরকার, ভারত সরকার প্লাস আমাদের পশ্চিমবঙ্গ সরকার, দুই সরকার মিলেই এটা কিন্তু কেন্দ্রীয় সরকার আর আমাদের বলতে পারি পশ্চিমবঙ্গ সরকার দুজনেই যৌথ উদ্যোগে কিন্তু এই ডিভিসি পরিকল্পনা নেওয়া হয়। কারণ এই দামোদর নদীর ফলে পশ্চিমবঙ্গে প্রত্যেক বছরে কিন্তু প্রচুর পরিমাণে বন্যা হয়। এই বন্যার ফলে প্রচুর মানুষের কিন্তু ঘরছাড়া হয়ে থাকেন। ঠিক আছে, এবং প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়। এরপরে প্রশ্ন দেখো কি বলছে, ক্রান্তীয় তৃণভূমির উদাহরণ দাও। ক্রান্তীয় তৃণভূমি, ঠিক আছে, পেইরি, ল্যানোস, স্টেপ না ভেলস? তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? ল্যানোস হচ্ছে আমাদের একটি কি ক্রান্তীয় তৃণভূমির উদাহরণ। দেখো বিভিন্ন যে তৃণভূমিগুলো রয়েছে সেগুলো কিন্তু পরীক্ষা তোমাদের আসে। তো যেমন পেইরি তৃণভূমি, পেইরি তৃণভূমি কোথায় রয়েছে আমরা যদি দেখি, পেইরি তৃণভূমি যদি আমরা দেখি উত্তর আমেরিকায় রয়েছে। কোথায় রয়েছে? উত্তর আমেরিকা। দেখো পেইরি তৃণভূমিকে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি রুটির ঝুড়ি। ঠিক আছে, কি বলা হয়? রুটির ঝুড়ি কিন্তু বলি পেইরি তৃণভূমি, কারণ এখানে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়। ঠিক আছে, এখানকার যে ডাকোটা অঞ্চল হচ্ছে কি অঞ্চল? ডাকোটা, ডয়াকার কয়কার টয়াকার, তাই না? ডাকোটা অঞ্চল যে রয়েছে সেখানে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়, তাই আমরা একে কি বলি? পৃথিবীর রুটির ঝুড়ি কিন্তু বলি, যেটা হচ্ছে পেইরি তৃণভূমির মধ্যে অবস্থিত। বোঝা গেল? বাকিগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এই যে ভেলস রয়েছে। ঠিক আছে, এছাড়াও আরেকটা দেখলাম কি রয়েছে আমাদের বেল্টস পর স্টেপ, এই তৃণভূমিগুলো কোন মহাদেশে অবস্থিত তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত শতাংশ? দেখো আমাদের আদমশুমারি আমরা যদি দেখি 1871 থেকে 72 সালে কি করেছিল? লর্ড মেয়ো করেছিল। কি করেছিল? লর্ড মেয়ো করেছিল। ঠিক আছে, কিন্তু লর্ড মেয়ো এটা কমপ্লিট করার আগেই
কিন্তু মারা যান, তাই না, তাকে হত্যা করা হয়। এরপর আমরা দেখবো 1881 সালে পুরোপুরিভাবে করেছিল কে, লর্ড রিপন করেছিল, তাই না, কি করেছিল, লর্ড রিপন করেছিল। এরপরে দেখো প্রত্যেক বছর 10 বছর অন্তর অন্তর আমাদের কি হয়, এই কিন্তু আদমশুমারি হয়, ঠিক আছে। যেটা 2011 সালে আদমশুমারি, সেটা হচ্ছে আমাদের 15 নম্বর আদমশুমারি, এবং স্বাধীন ভারতবর্ষের মধ্যে 7 নম্বর আদমশুমারি। বোঝা গেল। এই 2011 সালে আদমশুমারি পর 2021 সালে কিন্তু আদমশুমারি হওয়ার কথা ছিল বা জনগণনা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা করোনা মহামারীর জন্য পোস্টপোন হয়ে গিয়েছিল। এই 2011 সালের যেটা লাস্ট আমাদের জনগণনা হয়েছিল বা আদমশুমারি হয়েছিল, সেখানকার কি চেয়েছেন, সাক্ষরতার হার, লিটারেসি রেট, তাই না। লিটারেসি রেট কত ছিল, 72.02%, 72.80%, 74.04%, 75.60%। তো আমাদের এখানে অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। 74.04% হচ্ছে ভারতের সাক্ষরতার হার ছিল 2011 সালের অনুযায়ী, আদমশুমারি অনুযায়ী। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, সংযোজন ভিত্তিক শিল্প কোন শিল্পকে বলা হয়? সংযোজন ভিত্তিক শিল্প কোন শিল্পকে বলা হয়? পেট্রোরসায়ন শিল্পকে, লৌহ ইস্পাত শিল্পকে, মোটরগাড়ি নির্মাণ শিল্পকে, না তথ্য প্রযুক্তি শিল্পকে? তো সংযোজন ভিত্তিক শিল্প আমরা বলতে পারি অপশন নাম্বার সি, মোটরগাড়ি নির্মাণ শিল্পকে আমরা সংযোজন ভিত্তিক শিল্প কিন্তু বলতে পারি। পেট্রোরসায়ন শিল্পকে কি বলা হয়? উদীয়মান শিল্প, তাই না। তথ্য প্রযুক্তি শিল্পকেও বলা হয় উদীয়মান শিল্প, মানে এখন বর্তমান পরিস্থিতি, বা আমরা বলতে পারি কম্পিউটার শিল্পকে কিন্তু উদীয়মান শিল্প কিন্তু বলা হয়, ঠিক আছে। আর লৌহ ইস্পাত শিল্প হচ্ছে শিল্পের হচ্ছে মেরুদণ্ড নামে কিন্তু পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো, এসএসসি জিডি কনস্টেবল 2023 সালে আসা 4 শিফটে আসা প্রশ্নপত্র দেখো, হিমবাহ সাধারণত ড্যাশে পাওয়া যায়, হিমবাহ। অ্যাকচুয়ালি হিমবাহ জিনিসটা কি? হিমবাহ হচ্ছে বিশাল বরফের স্তূপকে আমরা হিমবাহ বলবো। কি বললাম? বিশাল বরফের স্তূপকে আমরা হিমবাহ বলবো। অ্যাকচুয়ালি হিমবাহ কোথায় দেখতে পাওয়া যায় বা বরফ আমরা কোথায় দেখতে পাই? বরফ আমরা বিভিন্ন যে আমাদের পাহাড় পর্বতগুলো রয়েছে তার চটিতে দেখতে পাই বা শৃঙ্গে দেখতে পাই। শৃঙ্গ বলতে মাথায়, তাই না। এই যে শৃঙ্গগুলোর মধ্যে, এই জায়গাগুলোর মধ্যে আমরা অ্যাকচুয়ালি কি দেখতে পাই? বরফ দেখতে পাই, ঠিক আছে, বোঝা গেল। এবার তাহলে কোথায় বলছে? মালভূমি, মালভূমি হবে না। সমভূমিতে বরফ দেখতে পাই না। নদীতে বরফ দেখতে পাই না, কিন্তু আমরা পর্বতে দেখতে পাই, তাই না। পর্বতের গায়ে বা পর্বতের চূড়ায় কিন্তু এই হিমবাহগুলো থাকে, তাই না। ভারতের যেমন বৃহত্তম হিমবাহর নাম কি? ভারতের বৃহত্তম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন। কি হিমবাহ? সিয়াচেন হিমবাহ কিন্তু ভারতের মধ্যে রয়েছে। দেখো সিয়াচেন হিমবাহ কোথায় রয়েছে? কারাকোরাম পর্বতশৃঙ্গে রয়েছে। কোথায়? কারাকোরাম, দেখো কারাকোরাম পর্বতশৃঙ্গের মধ্যে রয়েছে, ঠিক আছে। 76 কিংবা আমরা বলতে পারি 75 কিলোমিটার দীর্ঘ এই হিমবাহটার, ঠিক আছে। এই সিয়াচেন হিমবাহের মধ্যে আমাদের দেখবো যে ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ লেগেছিল 1962 সালে, ঠিক আছে। 1962 সালে, যেটা হচ্ছে পৃথিবীর সব থেকে উঁচু হচ্ছে যুদ্ধক্ষেত্র নামে পরিচিত। এছাড়াও সিয়াচেন ছাড়া হচ্ছে বাল্টারও আছে, হিসপারা রয়েছে, জেমু আছে, ঠিক আছে, গঙ্গোত্রী আছে। এগুলো হচ্ছে ভারতের হিমবাহ একটা, ঠিক আছে। নেক্সট দেখো, ভারত ও পাকিস্তানের মধ্যে কারাচিতে, কোথায়? ভারত এবং পাকিস্তানের মধ্যে কারাচিতে সিন্ধু জলবন্ধন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ভারত এবং পাকিস্তানের মধ্যে কারাচিতে সিন্ধু জলবন্ধন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ঠিক আছে। এবার দেখো 1956 সালে, 1958 সালে, 1960 সালে, 1975 সালে। তো অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার। 1960 সালে আমাদের এই ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি কিন্তু করাচিতে অনুষ্ঠিত হয় বা স্বাক্ষরিত হয়। দেখো এই এখন জল চুক্তিটা পোস্টপোন করে দেওয়া রয়েছে, ঠিক আছে। পেহেলগাঁও যে হামলা হয়েছিল 22 এপ্রিল, ঠিক আছে, যার কারণে আমরা দেখব যে ভারত সরকার কিন্তু এই যে পাকিস্তানের সঙ্গে যে জলবন্ধন করেছিল সিন্ধু জল চুক্তি, সিন্ধু নদীকে কেন্দ্র করে, সেই, ঠিক আছে, সেটা কিন্তু এখন বর্তমানে পোস্টপোন করে দেওয়া রয়েছে, বর্তমানের জন্য স্থগিত করে রাখা হয়েছে এই সিন্ধু জল চুক্তিটা। ওকে, নেক্সট দেখো কি বলছে, 4 ঘটিকায় বৃষ্টি বা 4 o'clock রেন নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায়? অ্যাকচুয়ালি নিরক্ষীয় অঞ্চলে এই 4 o'clock রেন হয়, মানে হচ্ছে দুপুরের পরবর্তীকালে বলতে বিকেল বেলায় প্রতিদিন ঠিক 4টার সময়ে কিন্তু এই ধরনের বৃষ্টিপাত হয়। সেই বৃষ্টিপাতটা আমরা বললাম যে নিরক্ষীয় বৃষ্টিপাত নামে পরিচিত বা 4 o'clock রেন নামে পরিচিত। এই যে 4 o'clock রেনটা রয়েছে, এটা কোথায় বৃষ্টিপাতটা ঘটায়? অপশনগুলো দেখে আমাজন এবং কঙ্গো অববাহিকায়, ইয়াংসে অববাহিকা, ইয়াংসে বলতে ইয়াংসিকিয়াং নদী,
তাই না? আমরা যদি বলি এশিয়ার বৃহত্তম নদী ইয়াংসেকিয়াং নদী চীনের মধ্যে রয়েছে। হোয়াংহো অববাহিকা, চীনের দুঃখ বলা হয় হোয়াংহো। নীলনদ অববাহিকা, যেটা আমাদের যদি দেখি মিশরে অবস্থিত, তাই না, আফ্রিকা মহাদেশের মধ্যে। তো আমাদের এখানে অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার। আমাজন এবং কঙ্গো অববাহিকার মধ্যে এই 4 o'clock বৃষ্টিটা কিন্তু হয়, প্রতিদিন বিকেলের দিকে এই বৃষ্টিটা কিন্তু হয়। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, কত সালে গোয়া কেন্দ্রশাসিত অঞ্চল থেকে অঙ্গরাজ্যের স্বীকৃতি লাভ করে? কি বললাম, কত সালে গোয়া কেন্দ্রশাসিত অঞ্চল থেকে অঙ্গরাজ্যের স্বীকৃতি লাভ করে? 1962 সালে, 1966 সালে, 1975 সালে, 1987 সালে। তো কত সালে? অপশন নম্বর যদি আমরা দেখি ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, 1987 সালে বা 87 সালে। ঠিক আছে, দেখো 1962 সালে ভারত সরকার কর্তৃক পর্তুগিজ শাসিত গোয়া, দমন এবং দিউ ভারতের অন্তর্ভুক্ত করা হয়। তার মানে 61তে আমরা যদি দেখি 1961 সালে এই যে পর্তুগিজদের কিন্তু তাড়িয়ে দেওয়া হয় এবং পর্তুগিজ ছিটমহল, দাদরা এবং নগর হাভেলি ভারতের অন্তর্ভুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু পরিণত হয়। কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হওয়ার পরে 1987 সালে আমরা যদি দেখি এটাকে কিন্তু অঙ্গরাজ্যে পরিণত করে দেওয়া হয়। ঠিক আছে, এবার দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ শহরটি কিছুক্ষণ আগেই বললাম যে তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। তো তার এই যে হায়দ্রাবাদ যে শহরটা রয়েছে সেটা কোন নদীর তীরে? গোদাবরী, সোন, কৃষ্ণা না মুসি? অ্যাকচুয়ালি অপশন নম্বর ডি আমাদের সঠিক অ্যান্সার, মুসি নদীর তীরে এই হায়দ্রাবাদ শহরটি কিন্তু অবস্থিত। নেক্সট প্রশ্ন, দামোদর নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? দামোদর নদী, তাই না, দামোদর ভ্যালি কর্পোরেশন কিছুক্ষণ আগে দেখলাম ডিভিসি। খামারবাদ পাহাড় থেকে, পরেশনাথ পাহাড় থেকে, রাজমহল পাহাড় থেকে, মহাকাল পর্বত থেকে। তো দামোদর নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? অপশন নম্বর যদি আমরা দেখি অপশন নম্বর এ আমাদের এখানে সঠিক অ্যান্সার, খামারপাদ পাহাড় থেকে, যেটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ডের মধ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভিক্টোরিয়া হ্রদ কোন মহাদেশে অবস্থিত? ভিক্টোরিয়া হ্রদ, ঠিক আছে, এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, ইউরোপ। তো ভিক্টোরিয়া হ্রদ কোন মহাদেশে অবস্থিত? অপশন নম্বর বি, আফ্রিকা মহাদেশে। এবার যদি বলি পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি বললাম? প্রথম পৃথিবীর বৃহত্তম হ্রদ, পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি? কাস্পিয়ান সাগর। কি নাম? কাস্পিয়ান সাগর। কোন মহাদেশে? আমরা যদি দেখি কাস্পিয়ান সাগর কোন মহাদেশে? এশিয়া মহাদেশে। কোথায়? এশিয়া। এবার যদি বলি পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, মিষ্টি কিংবা সাধু বলতে পারি আমরা, সাধু জলের হ্রদ নাম কি? সুপিরিয়র। সুপিরিয়র এটা কোথায় অবস্থিত? এটা যদি আমরা দেখি উত্তর আমেরিকা। কোথায় অবস্থিত? উত্তর আমেরিকা বা আমেরিকা আমরা বলতে পারি, আমেরিকা মহাদেশে। বোঝা গেল? এরপরে আমরা যদি দেখি পৃথিবীর গভীরতম, কি দেখব? পৃথিবীর গভীরতম হ্রদ যদি আমরা দেখি, পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল। কি নাম? বৈকাল। কোথায় রয়েছে? রাশিয়া। কোন মহাদেশ? এশিয়া। বোঝা গেল? এবার যদি বলি পৃথিবীর বৃহত্তম হ্রদ আমরা বললাম, পৃথিবীর নিম্নতম হ্রদ আমরা যদি বলি পৃথিবীর নিম্নতম মানে নিচু এলাকার নিম্নতম হ্রদ, তাহলে কি দেখবো? মরুসাগর। কি সাগর? মরুসাগর। এটা দন্তাস্য। মরুসাগর কোথায় রয়েছে? এটা কিন্তু উত্তর আমেরিকায় রয়েছে। বোঝা গেল? উত্তর আমেরিকায় রয়েছে। এবার যদি বলা হয় ভারতের বৃহত্তম হ্রদ নাম কি? ভারতের বৃহত্তম হ্রদ হচ্ছে গুরু ডংমার্গ হ্রদ। কি বললাম? ভারতের বৃহত্তম হ্রদ কি হবে? গুরু
ডংমার হ্রদ কোথায় অবস্থিত? সিকিম। সিকিম রাজ্যের মধ্যে কিন্তু অবস্থিত গুরু ডংমার হ্রদ। বোঝা গেল। এরপরে নেক্সট বা আজকের শেষ প্রশ্ন আমরা যদি দেখি, টোডা উপজাতি কি উপজাতি? টোডা উপজাতি শ্রেণীর বাসস্থান কোথায়? আসাম, অরুণাচল প্রদেশ, আন্দামান, নীলগিরি। তো অপশন নম্বর ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, নীলগিরি পাহাড়। অ্যাকচুয়ালি নীলগিরি পাহাড় যদি আমরা দেখি, এটা আমাদের দক্ষিণবঙ্গ, দক্ষিণবঙ্গ কেন, দক্ষিণ ভারত, ঠিক আছে। এবার দক্ষিণ ভারতের মধ্যে আমরা দেখবো দুটো পর্বত রয়েছে, একটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত, একটা হচ্ছে আমাদের পূর্বঘাট পর্বত, ঠিক আছে। এবার পশ্চিমঘাট এটার নাম কি? পশ্চিমঘাট, এটার নাম হচ্ছে পূর্বঘাট। এই পশ্চিমঘাট আর পূর্বঘাটকে যুক্ত করেছে কে? যুক্ত করেছে হচ্ছে নীলগিরি। বোঝা গেল। এই নীলগিরির মধ্যে আমরা যদি দেখি, এই টোডা উপজাতিটা কিন্তু বসবাস করে বা টোডা শ্রেণীর উপজাতি কিন্তু দেখা যায়। আর নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এটা ডাব্লিউবি বলতে পারো, এসএসসি জিডি বলতে পারো, এখানে কিন্তু বারবার পরীক্ষা আসে। কি বললাম? নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর নীলগিরির নিচে আরেকটা পাহাড় রয়েছে, তার নিচে আরেকটা পাহাড় রয়েছে। নীলগিরির নিচে রয়েছে আমাদের দক্ষিণ ভারতের উচ্চতম পাহাড়, ঠিক আছে, আনাইমুদি, ঠিক আছে। আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। তাও আমি কি বললাম, এখানে হচ্ছে আনাইমালাই পর্বত রয়েছে, তার নিচে রয়েছে আমাদের কোডাম্মা পর্বত, ঠিক আছে। তো দেখো, এই হচ্ছে আমাদের ভূগোল থেকে টপ 30 প্রশ্ন। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে।